আসসালামু আলাইকুম। আজকে বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের দেশের বিজয় দিবস, বাট আমরা ব্যক্তিগতভাবে স্বাধীন কিনা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা আমাদের আর্থিকভাবে স্বাধীন কিনা, এবং আর্থিকভাবে যদি আমরা সত্যিকারের স্বাধীনতা অর্জন এখনও না করতে পারি, তাহলে সেই স্বাধীনতাটা কীভাবে অর্জন করতে পারবো, এটার কৌশল নিয়ে আজকে আমি একটা ভিডিও করতেছি। সো ভিডিওটার নাম হচ্ছে আমার কাছে হচ্ছে দি টোটাল ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর দি মানি মেকওভার। তো এই ভিডিওটাতে যে লেসনসগুলো আমি আইডিয়াগুলো শেয়ার করব, এগুলো মূলত আমি ডেভ রামসির মানি মেকওভার বই থেকে নিয়েছি। ডেভ রামসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড অ্যাডমায়ার্ড পার্সোনাল ফাইন্যান্স consultant or personal finance advisor in the United States. So তার দি মানি মেকওভার বই এবং তার একটা প্রোগ্রাম আছে ডেভ রামসি শো, এবং অলমোস্ট তার ফুল লাইফ সে ফাইন্যান্সিয়াল অ্যাডভোকেসি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে কাজ করে। সো এই বইতে যে লেসনসগুলো, এগুলো হচ্ছে মানে আমি অনেক পাওয়ারফুল, আমার কাছে মনে হচ্ছে যে কনসেপ্টগুলো অনেক পাওয়ারফুল এবং সত্যিকার অর্থে দিস ইজ এ টোটাল পার্সোনাল ফাইন্যান্স আর পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রোগ্রাম, যে আমি সত্যিকার অর্থে আমার পার্সোনাল ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কীভাবে পাবো, অথবা আমার হোয়াট শুড বি দ্য স্টেপস দ্যাট আই শুড টেক টু অ্যাচিভ অর টু রিচ মাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম গোল। সো তাহলে প্রথম হচ্ছে আমি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাই, আমাকে কিছু জিনিস হচ্ছে প্রথম আমাকে আমার সাইকোলজিক্যালি অথবা হচ্ছে আমার মেন্টালি আমাকে কিছু জিনিস অ্যাকনলেজ করতে হবে, স্বীকার করতে হবে। তাহলে ওভারকাম দ্য সেলফ ডিনায়াল। আমরা অনেকে মনে করি যে পার্সোনাল ফাইন্যান্স, সেভিংস, ইনভেস্টমেন্ট এগুলো হচ্ছে মানে এখানে এগুলো কারো থেকে শেখার কিছু নাই, এগুলো আমার মতো আমি করব, আমি যেটা বুঝছি সেটা করব, আমার সব ঠিক আছে। বাট এই যে সেলফ ডিনায়াল, এটা কিন্তু আমাকে ওভারকাম করতে হবে। আমি কি সত্যিকার অর্থে আমার যে গোলগুলো আছে এবং সত্যিকার অর্থে আমার ফাইন্যান্সিয়াল পজিশনটা আসলে কি, আমার কি কি অ্যাসেট আছে, কি কি লাইবিলিটি আছে, আমার প্রত্যেক মাসের আমার স্যালারি থেকে কত টাকা আমি লোন পেমেন্ট করতে হচ্ছে, কত টাকা আমার ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, যেগুলো আমি যদি ঠিকমতো প্ল্যানিং করতাম হয়তো লাগতো না। সো আমাকে কিন্তু এগুলা ক্যালকুলেট করতে হবে। আমার পার্সোনাল ব্যালেন্স শিট তৈরি করতে হবে। আমার যদি কোম্পানির জন্য যখন ব্যালেন্স শিট তৈরি করি, আমাকে পার্সোনাল ফাইন্যান্সের কিন্তু আমার পার্সোনাল ব্যালেন্স শিটও কিন্তু আমাকে তৈরি করতে হবে, এবং পার্সোনাল ইনকাম স্টেটমেন্টও আমাকে তৈরি করতে হবে, এবং সেখানে আমাকে দেখতে হবে যে আসলে আমার অবস্থানটা কোথায় আছে। তো সেকেন্ড হচ্ছে আমরা কতগুলো মিথে বাস করি। একটা মিথ হচ্ছে আমরা ক্রেডিট কার্ড, যা আমরা মনে করি সবার একটা ক্রেডিট কার্ড লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা ক্রেডিট কার্ড লাগবে। এবং আরেকটা হচ্ছে আমরা ঋণ, যখন আমরা অ্যাভেলেবেল ঋণ পাই তখন আমরা ঋণ নিবই। আমরা মনে করি ঋণ নিয়ে আমি এখন খরচ করব, ফার্নিচার কিনবো, তারপর হচ্ছে আমার ডিভাইসেস কিনবো ঋণ নিয়ে, আমার মোবাইল কিনবো, ল্যাপটপ কিনবো, তারপর হচ্ছে ঋণ নিয়ে আমরা ইভেন সোশ্যাল প্রোগ্রাম করি, যেমন ম্যারেজ সেরিমনি করি। তারপর হচ্ছে সো এগুলো কিন্তু টোটালি কিন্তু একটা মানে ম্যাচ হয়ে যায়। যখন আপনি একটা পর্যায়ে যাবেন তখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভিতর একটা মিথ আমাদের ভিতর কাজ করে, সেটা হচ্ছে আমি যখন সিনিয়র হব, যত সিনিয়র হবো তত আমার ইনকাম বাড়বে, তখন আমার এসব প্রবলেম থাকবে না। বাট রিয়ালিটি ইজ দ্যাট আপনি যত সিনিয়র হবেন তত আপনার এক্সপেন্স বার্ডেন বাড়বে, আপনার প্রবলেম কিন্তু থেকে যাবে। ইউ ক্যান নট গেট আউট অফ দিস প্রবলেম। সো এই যে বিশেষ করে ঋণের ক্ষেত্রে যে অনেকে আছে ইভেন তারা কী করে, ঋণ নিয়ে সেভিংস করে, যে ঋণও নেই সেভিংসও নেই। সো তার মানে হচ্ছে ঋণের যে ব্যাড ইফেক্টটা এবং ঋণের যে ডেটের যে ডিস্ট্রাকটিভ সাইডটা তারা কিন্তু সেটা অ্যাকনোলেজ করে না, আমরা অ্যাকনোলেজ করি না। সো এটা কিন্তু আমাকে করতে হবে। আমাকে ডেটটাকে টোটাল আমার পার্সোনাল ফাইন্যান্সের জন্য, পার্সোনাল ব্যালেন্স শিটের জন্য একটা ইভেল, এবং এটা সবচেয়ে মোস্ট ডিস্ট্রাকটিভ এবং ক্ষতিকর ডেঞ্জারাস থিং হিসেবে আমাকে অ্যাকনোলেজ করতে হবে। সো আমি সো মাচ পসিবল আমাকে এটাকে অ্যাভয়েড করতে হবে। এবং আমার যদি থাকে, এবং এই প্ল্যানিংয়ের পার্সোনাল ফাইন্যান্সিং প্ল্যানিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে
আপনাকে ঋণ মুক্ত হইতে হবে। প্রথম কথা হচ্ছে ঋণ মুক্ত ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ইউ ক্যান নট লিভ এ রেসপেক্টফুল অর পিসফুল লাইফ। আপনাকে ঋণ থেকে বের হতে হবে। ঋণ হোয়াট এভার ইট ইজ, এবার এটা ক্রেডিট কার্ড হতে পারে, এটা আপনার প্রতিষ্ঠান থেকে প্রভিডেন্ট ফান্ড, অনেকে প্রভিডেন্ট ফান্ডে ঋণ নিয়ে রাখে, অনেকে যারা ব্যাংকে জব করে তারা তো ঋণের পাইল করে, এবং দেখা যাচ্ছে কারণ তাদের কী হচ্ছে ইনকাম থেকে স্যাটিসফ্যাকশান থাকে না। তারপর হচ্ছে প্রত্যেক মাসে স্যালারি পাওয়ার পর আমরা কী করি, আমরা আমাদের প্রচুর ঋণের ইনস্টলমেন্ট চলে যায়, তখন আমাদের কিন্তু স্যালারিটা কিন্তু আমাদের কাছে মোটিভেটর হিসেবে কাজ করে না। সো আমাকে ঋণ থেকে কিন্তু বেরোতে হবে। এবং সেকেন্ড হচ্ছে আমাদের ইগনোরেন্স এবং সোশ্যাল প্রেশার। আমাদের অনেকের ইগনোরেন্স আছে, আমরা ইনভেস্টমেন্ট কীভাবে করতে হবে এটা আসলে আমরা জানি না, কিন্তু এটা আমরা কারো কাছে শিখতেও যাবো না, কোনো কিছু আমরা ধারণা, আমরা মনে করি আমি যেটা করতেছি এটাই বেস্ট। কিন্তু এখন দেখেন, এখন যদি আপনি ব্যাংকে যদি এফডিআর করেন আপনি কত 6% অথবা 5% ইন্টারেস্ট পাবেন, সেক্ষেত্রে আপনি ইনফ্লেশন রেট হচ্ছে 6%, 5%। এবং আমরা যে আইটেমগুলো কনজিউম করি, ফুড আইটেম এবং আদার আইটেম, ইনফ্লেশন মাইট বি মাচ হায়ার ইন দোজ আইটেম। সো তাহলে কিন্তু আমার ব্যাংকের সেভিংস থেকে কিন্তু আমার আসলে নেট কোনো পজিটিভ আসতেছে না। সো তাহলে আমার টাকাটা আমি সেভিংসটা কোথায় ইনভেস্টমেন্ট করবো? সো এই জিনিসগুলো কিন্তু আমাকে এক নম্বর হচ্ছে এই ধরনের ইগনোরেন্স এবং এই ধরনের যদি নলেজ গ্যাপ থাকে সেটা আমাকে ওভারকাম করতে হবে। সেকেন্ড হচ্ছে সোশ্যাল প্রেশার। যে আমাদের দেশে কি আমরা ঈদের সময় যত বোনাস পায় সব মানুষকে গিফট মানে শপিং করে ফেলতে হবে, কিন্তু এবং ইভেন ক্রেডিট কার্ড দিয়ে ঈদের সময় শপিং করতে হবে। অথচ ঈদের সময় বোনাসটা কিন্তু আমি এবং ঈদের এবং বিভিন্ন অকেশনে যে আমি বোনাসগুলো পাই, এগুলো কিন্তু আমার লামসাম সেভিংয়ের একটা অপরচুনিটি। সো আমাদেরকে তাহলে প্রিমিসেস হচ্ছে মেন্টালি কিন্তু আমাকে একটা জিনিস হচ্ছে যে আমার আসলে পার্সোনাল ফাইন্যান্স পজিশনটা কী, এবং আমার ঋণ থেকে আমাকে বের হতে হবে। কোনোভাবে ঋণ নেওয়া যাবে না আনটিল আনলেস ইট ইজ এ হোম লোন অর মর্গেজ লোন, মানে হাউস বিল্ডিং লোন ছাড়া অন্য কোনো ঋণ নেওয়া যাবে না। ঋণ যদি থাকে সেটাতে বের হতে হবে। 3 নম্বর হচ্ছে আমার সেভিংসটা আমি রাইট জায়গায় এবং উইথ রাইট রেট অফ রিটার্নে আমি ইনভেস্টমেন্ট করতেছি কিনা। তো এটার জন্য যদি আমার কোনো গ্যাপ থাকে সেটা আমি বেরোতে হবে। এখন আমি আমার পার্সোনাল ফাইন্যান্সের স্টেপগুলো কী কী। 1 নম্বরের স্টেপ হচ্ছে আমাকে একটা মিনি এমার্জেন্সি ফান্ড নিয়ে তৈরি করতে হবে। মিনি এমার্জেন্সি ফান্ড হচ্ছে প্রথম যে এমার্জেন্সি ফান্ডটাকে, এমার্জেন্সি ফান্ড হচ্ছে এই যে এখন কোভিডের সময় অনেকে কিন্তু আমরা জব লস করতেছি, ইভেন অনেকের আমাদের পে কাট হয়েছে। আমাকে অনেকেই ফোন দিয়েছে যে তার স্যালারি 50%, 20% স্যালারি পাচ্ছে। ইভেন সাম অফ দেম লস দেয়ার জব, দে আর লুকিং ফর জব। অ্যাটলিস্ট 5 mid-level person called me very recently to get a job. সো এই যে এমার্জেন্সি সিচুয়েশান, আমাদের পার্সোনাল লাইফে যে কোনো সময় আমাদের একটা জব চলে যেতে পারে, আমাদের মেডিকেল এমার্জেন্সি হতে পারে, আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এই এমার্জেন্সি সিচুয়েশানের জন্য আমাকে একটা ফান্ড তৈরি করে রাখতে হবে। এবং এখন প্রথম কথা হচ্ছে ফান্ডের সাইজটা কত হবে। এটা হচ্ছে আপনার যে এক্সপেন্স, আপনার যে প্রত্যেক মাসে যদি আপনার ফর এক্সাম্পল আপনার 1 লক্ষ টাকা এক্সপেন্স হয়, তাহলে 1 লক্ষ টাকা যদি আপনার 6 মান্থ, বেস্ট হচ্ছে 6 মান্থের এমার্জেন্সি ফান্ড করা। তার মানে আপনার বাসা ভাড়া, আপনার যদি চিলড্রেন থাকে তার স্কুলের বেতন, প্লাস হচ্ছে আপনার অন্যান্য যে এক্সপেন্স মিলে যদি আপনার মাসে 1 লক্ষ টাকা লাগে, তাহলে 6 মান্থের যদি 6 লাখ টাকা, আর 50,000 টাকা লাগলে 3 লক্ষ টাকা আপনার একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। এবং এখন হচ্ছে প্রথম কিন্তু আমি প্রথমে 6 লাখ টাকা অথবা 3 লাখ টাকা কিন্তু আমার পক্ষে সম্ভব না হতে পারে। তাহলে আমি কী করবো, একটা মিনি এমার্জেন্সি ফান্ড তৈরি করব। এই মিনি এমার্জেন্সি ফান্ডের অবজেক্টিভটা হচ্ছে আমি যাতে কোনো অবস্থাতে যাতে আমাকে ঋণ না করতে হয়, ক্রেডিট কার্ড থেকে টাকা না তুলতে হয়। তার মানে হচ্ছে এখন এই মিনি এমার্জেন্সি ফান্ড হচ্ছে আমি 1 থেকে 2 মাসের আমার এক্সপেন্স আমি করব একদম। এবং এমার্জেন্সি ফান্ডের আরেকটা সাইড হচ্ছে আপনি এটা প্রথম কথা হচ্ছে এটা আপনার যে রেগুলার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা যেখানে আপনার স্যালারি অথবা যে ব্যাঙ্কে আপনার মোস্ট অফ দ্য অ্যাকাউন্টস মেনটেন করেন, ওখানে আপনি এই এমার্জেন্সি ফান্ডটা করবেন না, আপনি এটা আরেকটা ব্যাঙ্কে করবেন। এবং আমি সাজেস্ট করি আপনি একটা গভর্নমেন্ট ব্যাঙ্কে করেন, যাতে আপনার কি হয়তো এটিএম কার্ড নেবেন না এবং সেখানে অনলাইন ফ্যাসিলিটিও নাই, আপনি বারবার চেক করবেন না। তার মানে টাকাটা ওয়ান কাইন্ড অফ আপনি ফরগেট, মানে ভুলে যাবেন। যখনই আপনার সিরিয়াস দরকার হবে তখন আপনি টাকাটা তুলবেন এবং আপনি শুধুমাত্র চেক বই ব্যবহার করবেন। তাহলে কিছু ওই ফান্ডটা আপনি যদি যেখানে মানে প্রত্যেক দিন যদি দেখেন আপনার এখানে একটা ফান্ড আছে তাহলে কিন্তু আপনি এটা খরচ করে ফেলবেন। সো এমার্জেন্সি ফান্ডটা ডিফারেন্ট একটা ব্যাঙ্কে রাখবেন এবং বেস্ট হচ্ছে একটা গভর্নমেন্ট ব্যাঙ্কে রাখবেন, যেখানে আপনি চেক ছাড়া অন্য কোনোভাবে টাকাটা যাতে না তুলতে পারেন।
তাহলে এই এমার্জেন্সি ফান্ডটা আমাকে করতে হবে 1 লক্ষ 2 লক্ষ টাকা আমাদের যার যতটুকু দরকার 1 থেকে 2 মাস আমাদের এক্সপেন্স যাতে আমি চলতে পারি, অথবা হচ্ছে আমার মিনিমাম একটা মেডিকেল এক্সপেন্স যাতে আমি করতে পারি, সেটার জন্য আমাকে এমার্জেন্সি ফান্ডটা তৈরি করতে হবে, মিনি এমার্জেন্সি ফান্ড, নট ফুল। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেট স্নোবলিং অথবা স্টার্ট ইউর ডেট স্নোবল। সো এই পুরো প্ল্যানের নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স বিউটি চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে ডেট মুক্ত হতে হবে। হোম লোন ছাড়া, হাউস বিল্ডিং লোন ছাড়া অল আদার ডেটস, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ইভেন লোন ফ্রম প্যারেন্টস, লোন ফ্রম স্পাউস, লোন ফ্রম ব্যাঙ্ক এবং হোয়াট এভার দ্য ইন্টারেস্ট রেট, সব লোন আপনাকে আপনার একটা স্টেটমেন্টে লোনগুলো নিয়ে আসতে হবে এবং লোনগুলো নিয়ে আসবেন। এবং এটা একটা হচ্ছে আমরা নর্মালি জানি ডেট অ্যাভালান্স একটা কনসেপ্ট আছে, সেখানে হচ্ছে হায়েস্ট ইন্টারেস্ট রেট, যে ইন্টারেস্ট রেট যেই লোনটা সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেটা আগে পে করতে হয়। কিন্তু ডেভ র্যামসির এই প্ল্যানের ক্যারেক্টারিস্টিক হচ্ছে না, সে একটা উইনিং ফিলিং দিতে চাচ্ছে আপনাকে, এবং যাতে প্ল্যানটাতে আপনি যাতে ইউ স্টিক টু দি প্ল্যান এবং আপনি যাতে প্ল্যানটাতে থাকেন, এই কারণে সে আপনাকে উইনিং ফিলিং দিতে চাচ্ছে। সেটা হচ্ছে আপনার ডেটটা যখন আপনি লিস্ট করবেন, তাহলে স্মলেস্ট অ্যামাউন্ট থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট আপনি লিস্ট করবেন, যে আমার ডেট নাম্বার 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে স্মলেস্ট, সবচেয়ে ছোটোটা হচ্ছে এখানে, তারপরে এভাবে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে এখানে। তাহলে আপনি লিস্ট করে ফেললেন আপনার যত ঋণ আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোন, অল ঋণ অ্যাকসেপ্ট হাউস বিল্ডিং লোন ছাড়া আপনি সবগুলো লিস্ট করবেন। এরপর কাজ হচ্ছে আপনার মিনিমাম যে পেমেন্টটা যেটা আপনাকে দিতেই হবে প্রত্যেক মাসে, সে ফর এক্সাম্পল আপনার যে পার্সোনাল লোন থাকে সেটা ইনস্টলমেন্ট দিতে হবে, ক্রেডিট কার্ডে একটা মিনিমাম পেমেন্ট দিতে হবে। তাহলে আপনি এখান থেকে আপনি মিনিমাম পেমেন্টগুলো করবেন, করার পরে সবচেয়ে ছোটো লোনটা আপনি পুরো অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তাহলে আপনার এই স্টেপে আপনার কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। আপনার পার্সোনাল এক্সপেন্স যত কমানো যায় এবং আপনার যত ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে অথবা যত আপনি সবগুলো কিন্তু আপনার স্টপ রাখতে হবে। ইভেন যদি আপনি দেখেন যে আসলে আপনার ঋণের পরিমাণ এত বেশি যে আপনি এইভাবে কোনোভাবে প্রত্যেক মাসে মিনিমাম দিয়েও আপনি শেষ করতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে কোন অ্যাসেটগুলো আপনার দরকার নেই, এগুলো বিক্রি করে দিতে হবে। তার মানে আপনার অবজেক্টিভ একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমাকে ঋণ থেকে বেরোতে হবে, যেভাবে হোক আমাকে ঋণ থেকে বেরোতে হবে। তাহলে এখানে হচ্ছে প্রথম হচ্ছে আপনি প্রত্যেক মাসে মিনিমাম পেমেন্টগুলো দেওয়ার পরে যদি যে টাকাটা থাকে সেটা দিয়ে আপনি সবচেয়ে স্মলেস্ট লোনটা পরিশোধ করবেন, পরিশোধ করে সেটা বাদ দিয়ে দেবেন। এইভাবে আপনি প্রগ্রেস দেখবেন প্রত্যেক মাসে যে আপনার কত টাকা ঋণ পরিশোধ হলো, কত টাকা ঋণ পরিশোধ হলো। এবং আপনাকে যদি আপনি দেখেন আপনার ইনকাম বাড়ানো দরকার, আপনার প্রয়োজনে ইনকাম বাড়াইতে হবে। আপনি যদি মনে করেন আপনার আরেকটা কাজ করতে হবে, অন্য কোথাও থেকে ইনকাম সোর্স বের করতে হবে, সেটা করতে হবে। যদি মনে করেন অ্যাসেট বিক্রি করতে হবে, সেটাও করে দিতে হবে। আপনার যে অ্যাসেটগুলো লাগতেছে না, 2টা গাড়ি থাকলে 1টা গাড়ি বিক্রি করে দিবেন। তারপর হচ্ছে যে ফার্নিচারগুলো আপনার লাগতেছে না, পরে লাগলে হবে, 2টা টেলিভিশন থাকলে 1টা টেলিভিশন বিক্রি করে দিবেন। সো এইভাবে আপনার ঋণটাকে আপনার ডেট স্নোবলি করবেন। যখন দেখবেন যে আপনার ডেট আস্তে আস্তে কমতেছে, তখন কিন্তু আপনি ফ্রিডম যেটা আছে সেটা ফিল করা শুরু করবেন আস্তে আস্তে। তাহলে ডেটস স্নোবলিং হচ্ছে, তাহলে আপনাদের সব ডেট, হোম লোন ছাড়া সব ডেটে পরিশোধ করে দিতে হবে, কোনোভাবে রাখা যাবে না। যখন আপনি দেখবেন যে আমার লোন পরিশোধ হয়ে গেছে, এটা কারো 2 বছর লাগতে পারে, কারো 3 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, কারো 1 বছর লাগতে পারে। পরিশোধ হওয়ার পরে এবার হচ্ছে আমি কমপ্লিটলি আমার ইমার্জেন্সি ফান্ড, যে ইমার্জেন্সি ফান্ড আমার 3 থেকে 6 মাসের এক্সপেন্স সমান করা দরকার, সেটা তো আমি করিনি, আমি জাস্ট মিনিমাম একটা অ্যামাউন্ট করছি। এখন আমাকে ফুলটা করতে হবে, যে আমার 3 থেকে 6 মাসে কত টাকা লাগবে। এখানে আপনি দেখবেন যে আপনার কী কী খরচ আপনার করতেই হবে প্রত্যেক মাসে। তাহলে 6 মান্থে যে যদি এক্সপেন্স যদি আমি যোগ করি, আমরা যদি দেখছি একদম আমার যদি 50,000 টাকা লাগে, তাহলে 6 মান্থে 3 লক্ষ টাকা। আমার যদি 1 লক্ষ টাকা লাগে 6 মান্থে 6 লাখ, 1.5 লক্ষ টাকা 9 লাখ। এই 9 লক্ষ টাকা আমার ইমার্জেন্সি যেটা মিনি করছি, সে ওই মিনির সাথে এই টাকাটা এখন জমা দিয়ে দিবে। তাহলে আমার এমার্জেন্সি ফান্ডটা কমপ্লিট হয়ে যাবে। এবং ইমার্জেন্সি ফান্ডটা কিন্তু আপনার নর্মাল কেনাকাটার জন্য না। যেমন আপনার হঠাৎ করে আপনার একটা বেড লাগবে, অথবা আপনার একটা টিভি লাগবে, আপনার একটা কম্পিউটার লাগবে, এগুলোর জন্য কিন্তু ইমার্জেন্সি ফান্ড টাচ করা যাবে না। অথবা আপনার বাইরে বেড়াতে যাবেন, এটার জন্য ইমার্জেন্সি ফান্ড হচ্ছে কমপ্লিটলি ইমার্জেন্সি।
অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি গভর্নমেন্ট জব করি অথবা আমি সিকিউর জব করি, আমার তো জব যাবে না, আমার এমার্জেন্সি ফান্ড কেন দরকার? হ্যাঁ, আপনার জব যাবে না, কিন্তু আপনার মেডিকেল এমার্জেন্সি হতে পারে, আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আপনারও কিন্তু এমার্জেন্সি ফান্ড করতে হবে। এমার্জেন্সি ফান্ড হচ্ছে আপনাকে যাতে আপনি ফার্দার আর কখনো ঋণে না যেতে হয়, দ্যাটস ওয়াই এমার্জেন্সি ফান্ডটা আপনার রাখবে। সো এমার্জেন্সি ফান্ড আপনি কখনও টাচ করবেন না আনটিল আনলেস দিস ইজ এ সিরিয়াসলি এমার্জেন্সি। এখন এমার্জেন্সি ফান্ড হওয়ার পরে আমার এরপরে হচ্ছে আমার রিটায়ারমেন্ট প্ল্যান করতে হবে, রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে হবে। যে আমি যে রিটায়ারমেন্ট করবো, রিটায়ারমেন্ট মিনস হচ্ছে আমাদের দেশে যেমন 60 ইয়ার্স পর আপনি রিটায়ারমেন্ট করবেন। তো সো রিটায়ারমেন্ট মিনস হচ্ছে এটা ভলান্টারি রিটায়ারমেন্ট না যে আমি 40-50 বছর পর রিটায়ারমেন্ট করবো, সেটা না। রিটায়ারমেন্ট হচ্ছে আপনার যদি জব ভালো না লাগে আপনি জব চেঞ্জ করেন, আপনার জব না লাগলে আরেকটা জবে যান, ওই জবটা ভালো না লাগলে আপনি এন্টারপ্রেনারশিপে যান। তারপর বাট আপনার রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্টের কথা চিন্তা করা ঠিক না। বাট রিটায়ারমেন্ট হচ্ছে আপনি যে নর্মাল এজে আপনি রিটায়ারমেন্ট করবেন, সেই রিটায়ারমেন্টের পরে যে আপনার এক্সপেন্সগুলো, আমরা জানি আমাদের সবাই লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে, আমাদের মেডিকেল এক্সপেন্স বাড়তেছে। সো আমাকে কিন্তু রিটায়ারমেন্ট ফান্ডটা করতে হবে। রিটায়ারমেন্ট ফান্ডের ক্ষেত্রে আপনি একটা সিম্পল জিনিস করতে পারেন, আপনি আপনার ইনকামের 15% রিটায়ারমেন্ট ফান্ডে নিয়ে যাবেন। তার মানে এবং এটা হচ্ছে আপনার এমপ্লয়ার আপনার জন্য যে প্রভিডেন্ট ফান্ডে রাখে, ওটা বাদ দেওয়ার পরে 15%, ওটা চিন্তা করবেন না। অথবা আপনার আমরা আরেকটা প্ল্যান করতে পারি, সে ফর এক্সাম্পল আমি যদি দেখি যে আমি রিটায়ারমেন্ট করার পর আমার মাসে 1 লক্ষ টাকা লাগবে, তো 1 লক্ষ টাকা হলে তাহলে আমাকে একটা ফান্ড করতে হবে যে ফান্ড থেকে আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি। ঠিক আছে, তো 1 লক্ষ টাকা যদি মাসে লাগে তাহলে বছরে কত লাগবে? 12 লক্ষ টাকা লাগবে। তো 12 লক্ষ টাকা, ঠিক আছে। সো আমি একটা অ্যাসেট বিল্ড করব যেটা হচ্ছে আমার রিটায়ারমেন্ট ফান্ড গুণ হচ্ছে একটা ইনকাম সমান হচ্ছে আমার 12 লক্ষ টাকা। তার মানে হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড সমান হচ্ছে 12 লক্ষ টাকা ডিভাইডেড বাই ইনকাম রেট। ধরলাম এটা 8% হারে আমি ইনকাম করতে পারবো, আমি ব্যাংকে রাখবো অথবা আমি সঞ্চয় করবো অথবা আমি ইনভেস্টমেন্ট করবো। ইনভেস্টমেন্ট কীভাবে করতে হবে সেটা আমরা পরে আসবো, এটা ডিটেলস। শুধু ব্যাংকে টাকা রাখলে কি ইনভেস্টমেন্ট বলে না। সো আমি 8% মিনিমাম সে ফর এক্সাম্পল পাবো, তো আমি 12% পাবো, 4% আমার ইনফ্লেশন হবে, 8% আমার লাগবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার 1.5 কোটি টাকা লাগবে, 1.5 crore একটা ফান্ড লাগবে, যেখান থেকে ওই 1.5 crore থেকে আমি মাসে 1 লক্ষ টাকা করে পাবো। তো 1.5 crore যদি আমি একটা ফান্ড তৈরি করতে চাই আমার 60 বছর বয়সে, তাহলে এখন যদি আমার বয়স 30 বছর হয়, আর এখন যে টাকাটা আমি সেভ করবো প্রত্যেক মাসে, এটার উপর যদি আমি 8% হারে আয় করি এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার বয়স যদি 30 বছর হয়, তার মানে আমি 60 বছর, আরও 30 বছর আমি সেভ করতে পারবো। তো 30 বছর প্রত্যেক মাসে যদি আমি 10,000 টাকা করে সেভ করি এবং সেটা যদি 8% যদি আমার আয় করে, ট্যাক্স বাদ দেওয়ার বিফোর ট্যাক্স এটা 8%, মানে আফটার ট্যাক্স এটা কম হবে, তাহলে 10,000 টাকা যদি সেভ করি তাহলে আমি 1.5 কোটি টাকা পাবো 30 বছর পরে। আর আমি যদি এটাকে আরও প্রুডেন্সিয়ালি ইনভেস্টমেন্ট করতে পারি এবং আমি যদি 12% যদি বিফোর ট্যাক্স আয় করতে পারি, তাহলে অনলি 6,000 টাকা যদি আমি মান্থলি যদি সেভ করি, তাহলে কিন্তু আমি 30 বছর পর 1.5 কোটি টাকা পাবো। এবং আমার যাদের বয়স 35 বছর, তারা যদি অনলি 10,000 টাকা মান্থলি সেভ করে, তাহলে কিন্তু 60 বছর পরে কিন্তু সে 1.5 কোটি টাকা পাবে। এবং যাদের বয়স 40 বছর, তারা যদি 40 বছর হয়ে গেছে, তার মানে উনি যে কিন্তু 20 ইয়ার্স পাবে সেভ করার জন্য, তাহলে মাসে 18,000 টাকা যদি সেভ করে তাহলে কিন্তু 1.5 কোটি টাকা পাবে। তাহলে এখানে এটার একটা ক্যারেক্টারিস্টিক্স দেখছেন যে আপনার বয়স যত বাড়বে তত মান্থলি সেভিংসের অ্যামাউন্ট কিন্তু বাড়তেছে। আপনার 30 ইয়ার্সে যদি সেভ শুরু করেন, আপনি মাত্র 6,000 টাকা সেভ করে কিন্তু আপনি 1.5 কোটি টাকা পাচ্ছেন। আর আপনি যদি 40 ইয়ার্সে যদি সেভ করেন, যে আপনার ঋণ পরিশোধ করতে, এমার্জেন্সি ফান্ড করতে যদি আপনার 40 বছর চলে যায়, তাহলে কিন্তু আপনি 18,000 টাকা করে মাসে সেভ করে রাখতেছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি ইনকামটা আপনার যদি 8% যদি ইনকাম মানে আপনার সেভিংসটা যদি 8% রিটার্ন দেয়, তাহলে কিন্তু আপনাকে 23,000 লাগতেছে। আর আপনি 12% যদি করতে পারেন, আপনি যদি ইনভেস্টমেন্ট টেকনিকগুলো শিখেন কীভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার 18,000, তাহলে প্রত্যেকটা দেখা যাচ্ছে 5,000 টাকা করে ডিফারেন্স আসতেছে। সো এখানে আর্লিয়ার দি বেটার, সুনার দি বেটার, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমার ইনকাম আর্নিংটা যেখানে ইনভেস্টমেন্ট করবো সেটার রিটার্নটাও ইম্পর্টেন্ট।
এই দুইটা অনুযায়ী কিন্তু আমি আমার রিটায়ারমেন্ট প্ল্যানটা করব। সো একটা সিম্পল রুল অফ থাম হচ্ছে আপনি 15% আপনার ইনকামের আপনি রিটায়ারমেন্ট প্ল্যানে নিয়ে যাবেন, যেটা আপনি কোনোভাবে টাচ করবেন না। অথবা হচ্ছে আপনি মানে আপনার ক্যালকুলেট করতে হবে যে আমার রিটায়ারমেন্টের পরে মাসে আমার কত টাকা লাগবে, তাহলে ওই টাকাটা যদি বছরে কত লাগবে, ওই টাকাটা যদি আমি একটা ফান্ডের উপর আয় করতে চাই, তাহলে ওই ফান্ডের সাইজটা কত হওয়া উচিত, সেই সাইজটা যদি আমি আমার যে সময় আছে এই সময়ের ভিতরে আমি প্রত্যেক মাসে যদি সেভ করতে চাই, তাহলে আমি কত টাকা করে আমাকে মিনিমাম পেমেন্ট করতে হবে। সো এটা হচ্ছে একটা টেবিল যেটাতে আপনি একটা ধারণা নিতে পারেন। এখন আমি তো এখানে মাসে 1 লক্ষ টাকা হিসাব করছি, আপনার যদি 2 লক্ষ টাকা হয় তাহলে আপনার এগুলো ডাবল হয়ে যাবে, এগুলো 6,000 টাকাটা 12,000 হয়ে যাবে মাসে, 10,000 টাকা 20 হয়ে যাবে, 18টা 36 হয়ে যাবে। আপনি এটাকে মাসিয়া করবেন, তাহলে আমার কেবল ইমার্জেন্সি ফান্ড হলো, রিনিউ অ্যাডজাস্টমেন্ট হলো এবং আমার রিটায়ারমেন্ট ফান্ডও আমি কন্ট্রিবিউট করা শুরু করলাম। তাহলে আমি কি ফাইন্যান্সিয়াল আস্তে আস্তে ফিটনেস পাচ্ছি এবং আমার ফ্রিডমটা বিল্ড হতেছে, আমার ফ্রিডম বাড়তেছে, ডিগ্রি অফ ফ্রিডম বাড়তেছে। এরপর হচ্ছে আমার যেটা করতে হবে, আমার সেভ আপ ফর চিলড্রেন এডুকেশন। তাদের চিলড্রেন এডুকেশন, তাদের যারা মনে করে তাদের সন্তানদেরকে তারা বাইরে পাঠাতে হবে, এবং এডুকেশন বিকামিং ভেরি এক্সপেন্সিভ নাও, বিকজ you might not like to send your children to the public school or public college or public university. You might prefer to send them to the private university, or you might prefer to send them to the abroad. তাহলে কিন্তু আপনার তার একটা লাগবে, আপনাকে এখনই ক্যালকুলেট করতে হবে যে তার 4 বছরে কত টাকা লাগবে, 5 বছরে, এবং ওই টাকাগুলো কিন্তু আপনাকে এখন সেভ করা শুরু করতে হবে। মানে আপনি অল অফ এ সার্টেন যদি আপনি এটা না করেন, তাহলে আপনি রিটায়ারমেন্ট ফান্ড থেকে আপনি কী করবেন, আপনি টাকাটা দিতে হবে। সো আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানে কন্ট্রিবিউশন করার পরে এবার আপনার হচ্ছে আপনার চিলড্রেন এডুকেশন ফান্ডটা বিল্ড আপ করতে হবে। তবে স্টেপ 6 এখন হচ্ছে আমরা এখন কী করব, আমাদের এই চিলড্রেন এডুকেশনের পরে এরপর আমাদের হোম লোনটা অ্যাডজাস্ট করব। এরপরে যে টাকাগুলো থাকে এগুলো দিয়ে অ্যাক্সেলারেটেড হয়তো হোম লোনটা অ্যাডজাস্ট করবো। অনেকে হোম লোন রেখে দেয়, মনে করো হোম লোন থাকতে হবে, বাট হোম লোন এটা কোনো লোনই ভালো না। হোম লোন আমরা কেন শেষে আসতেছি, বিকজ হোম লোন ইজ ব্যাকড বাই এ অ্যাসেট, অথবা হচ্ছে তার মানে আপনি হোম লোনটা যদি অ্যাডজাস্টমেন্ট না করেন, তাহলে আপনার যে কোনো অ্যাক্সিডেন্টে যে কোনো কিছুতে আপনার হোমটা কিন্তু ব্যাংক ফোরক্লোজার করে দিতে পারে, অথবা সেল করে দিতে পারে। সো এই পর্যায়ে এসে আমাকে হোম লোনটা অ্যাক্সেলারেটেড হইতে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। যখনই আমি হোম লোনটা অ্যাডজাস্ট করে ফেলবো, then I'm totally debt free, এবং at that time I am totally free. That is my independence day. সেটা হচ্ছে আমার ভিক্টোরি ডে, দ্যাট ইজ মাই ভিক্টোরি ডে, ওটাই আমার স্বাধীনতা দিবস, বিজয় দিবস। তো হোম লোন অ্যাডজাস্ট করার পরে এখন কী হবে, এখন আপনি কী করবেন, নাও দিস ইজ বিল্ড ওয়েলথ। এখন আপনি আপনার ইচ্ছা মতো অয়েল বিল্ড করতে পারেন, আপনি রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন আপনি আপনার যদি অয়েল থাকে আপনি ইউ ক্যান ইনভেস্ট। এবং মানি, অনেকে মনে করে যে আমরা এত টাকা কেন লাগবে, মানি ইজ দ্য বেস্ট থিং টু গিভ। আপনার যদি টাকা নিজেরও না লাগে, ইউ ক্যান ডু মেনি গুড থিংস উইথ দ্য মানি। আপনি যাদের মানি দরকার আছে তাদেরকে মানি দিতে পারেন, বাট তাদের হয়তো মানিটা আর্ন করার, সেভ করার ক্যাপাসিটি নেই, আপনার আছে। এবং মানি ইজ দ্য বেস্ট থিং টু মেক ফান। আপনি মানি দিয়ে সারা পৃথিবী ঘুরতে পারবেন, মানি দিয়ে ইউ ক্যান বাই এভরিথিং। সো এবং মানি ইজ দ্য বেস্ট থিং টু ইনভেস্ট। আপনার টাকা থাকলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি ইউ ক্যান বাই এ কোম্পানি, ইউ ক্যান বিল্ড এ হোয়াট আই শুড সে, ইউ ক্যান বিল্ড এ হোম, ইউ ক্যান বিল্ড এ স্কুল, ইউ ক্যান বিল্ড এ মসজিদ। সো ইউ ক্যান ডু মেনি থিং। সো আমাদের ফাইন্যান্সিয়ালি আমাদের যে এই প্ল্যানটা, এবং আপনি এটা হচ্ছে টোটাল একটা প্ল্যান। এরপর আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, বিশেষ করে ইনভেস্টমেন্ট নিয়ে এরপর আমরা করবো যে আমাদের ফান্ডটা আমরা কীভাবে ইনভেস্টমেন্ট করবো। সো আমি মনে করি আজকে বিজয় দিবসে আমি একটা লেসন আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, সেটা হচ্ছে প্লিজ গেট আউট অফ দ্য ডেট। ঋণ থেকে বেরোতে হবে, সেটা ক্রেডিট কার্ড, ছোট বড় এভরিথিং, এটা থেকে বের হতে হবে। এবং সবচেয়ে দেখবেন ক্রেডিট কার্ডের যারা আপনাকে ক্রেডিট কার্ডটা দেয় তাদের বিহেভিয়ার কত নাইস, কিন্তু যদি আপনি একটা ইনস্টলমেন্ট মিস করেন, একটা মিনিমাম, হোয়াট এ হার্শ বিহেভিয়ার দে ডু উইথ ইউ, আপনি ইউ ক্যান নট ইমাজিন। আপনি তাদের টর্চার আপনি থাকতে পারবেন না, তারা আপনাকে মেন্টালি যে টর্চার করবে।
So these people are not your friend, they are your enemy. So you have to know your enemy and you have to fight with your enemy. That's all for today. সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার লেসনগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে আপনাদের কমেন্ট করে আপনাদের আইডিয়া আমার সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন।